দেখেন আমার মনে হয় যে বাংলাদেশ টিম বিশ্বমানে ভালো করবে কি না করবে সেটা তার দায়িত্ব না। ফার্স্ট সেকেন্ড হচ্ছে যে আমি মনে করি যে অবশ্যই ওয়ার্ল্ড টি-20তে কিন্তু 200+ রান সাধারণত হয়ে থাকে। ভালো কোয়ালিটি উইকেটে 250 রান হয়, লো স্কোরিং গেম কম হয়। কিন্তু বর্তমানে যে ওয়েদার প্রেক্ষাপট বাংলাদেশের, এই প্রেক্ষাপটে আপনার 160, 170, 150 এরকমই রান হবে, এর চেয়ে বেশি রান হওয়ার কথা না। কিন্তু এই উইকেটেই আপনি যদি মার্চ মাসে খেলেন দেখবেন যে 200+ রান হবে। কোয়ালিটি ব্যাটিং আছে পাকিস্তান টিমের, কিন্তু আমি মনে করি যে উইকেট ছিল এই উইকেটটা পিক করতে পারে না পাকিস্তান ব্যাটসম্যানরা। এই উইকেটে যে 160 রান করলে ম্যাচ জিতা যাবে, একটু বল থেমে আসে, গ্রিপ করে, পুরো বর্ষাকালে লাস্ট 8-10 দিন ধরে অনেক বৃষ্টি হয়েছে, ঠিকমতো রোদ পায় নাই। তো সেই অ্যানালাইসিসগুলো আমার মনে হয় হিস্ট্রিগুলো পাকিস্তান নিতে পারে নাই, তারা হয়তো মাঠে ব্যর্থ হয়েছে। এবং আমি মনে করি যে এখানে 150, 160 যদি করতো পাকিস্তানের যে বোলিং ডিপার্টমেন্ট ছিল, তাহলে সুন্দর একটা ভালো খেলা হতো। তাদের ব্যাটিং ব্যর্থতা আমার মনে হয় যে কখনো কখনো অনেক উইকেটে দেখবেন যে আইপিএলে 350 রান হয়, আবার কখনো 150 রান হয়, ওই রানেরই খেলা হয়। তো আপনি আসলে নিজেরা আমার কাছে মনে হয় অনেক বড় ভুল করেছে। আপনি যদি বাংলাদেশ দেখেন 7 উইকেটে জিতছে, তো 3 উইকেট পড়ছে, তো বাংলাদেশ কী করে ব্যাটিং করলো এই এত ভালো বোলিংয়ে রেখেছে? তো বাংলাদেশের ব্যাটিং দেখলেই বোঝা যায় যে যদি 110 রান চেস করে এই যে 15 ওভারে, তার মানে আরও যে 27 বল ছিল, এই 27 বল আরও 40 রান হতো, আরও 40 রান করতে হতো বাংলাদেশ টিম, তার মানে 150 আরামসে করতে পারতো। তো সেটা পাকিস্তান টিমে যে প্ল্যান ছিল, আমার মনে হয় প্ল্যানে তারা ঘাটতি। অবভিয়াসলি এই উইকেট দিয়ে আপনি ওয়ার্ল্ড ক্রিকেটে আপনি ভালো কিছু করতে পারবেন 100 বার, কিন্তু বর্তমান যে ওয়েদার, সেই ওয়েদারে তো আপনাকে যেমন ওয়েদার তেমন খেলতে হবে। তবে আমি মনে করি যে বাংলাদেশ টিমের সবসময় উচিত হওয়া উচিত যে এইগুলো ধরেন একটা সময় ছিল যে আমরা হোম কন্ডিশন তৈরি করব, আমরা অ্যাডভান্টেজ নিব বড় বড় টিমগুলোর সাথে। আমি মনে করি যে বাংলাদেশের জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বর এই 3টা মাস বাংলাদেশ টিমের, এই টিমের এবং এইচপি টিমের সব অ্যাওয়ে সিরিজ করা উচিত, যেটা নিউজিল্যান্ড করে। যেসব দেশে ধরেন বরফ পড়ে, খেলা যায় না উইন্টারের সময়, তারা কিন্তু একদম এশিয়ার দিকে চলে আসে। তো আমার কাছে মনে হয় যে এই 3টা মাস বাংলাদেশ টিমের যে অ্যাওয়ে ম্যাচগুলো যেগুলো থাকে, এই সময়টা পিক করা উচিত, যে এই সময়গুলোতে আমরা অ্যাওয়ে ম্যাচগুলো খেলে বেড়াবো, আমাদের 30-40টা প্লেয়ার যেন একদম রেডি থাকে যে ন্যাশনাল টিমের জন্য। তো আমি মনে করি পাকিস্তান টিম রং পিক করেছে উইকেটটাকে। উইকেট কিন্তু শর্টস খেলার মতো এত উইকেট ছিল না। ফাকার জামান কিন্তু সুন্দর ব্যাটিং করছে, আপনি প্রথমেই কিন্তু ফাকার জামান কিন্তু অলরেডি আমরা ক্যাচ মিস করেছি তাসকিন, আরও হয়তো কম রান হতে পারতো। বাট উইকেট কিন্তু শর্টস খেলার উইকেট ছিল না, এই উইকেটটা ছিল আপনার 150 থেকে 60। আমি প্রথমে বলি এই উইকেটে হয়তো প্রথম 6 ওভার পাওয়ার প্লেটা ইউজ করবেন, যতটুকু পারবেন ম্যাক্সিমাম ইউটিলাইজ করবেন। বাদ বাকি সময়টা হচ্ছে যে আপনি স্ট্রাইক রোটেট করে, পার্টনারশিপ তৈরি করে, কষ্ট করে 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 আপনি ইনিংস বিল্ড আপ করে হয়তো 150 ট্রাই করলে আপনি 160-এ যে পৌঁছাবেন। লাস্ট হয়তো দেখা গেলো 3-4 ওভার শর্টস খেলে, হাতে যদি উইকেট থেকে 5 ওভার শর্টস খেলে আপনি পৌঁছে যাবেন। কিন্তু এইখানে 120 বল শর্টস খেলার মতো উইকেট না। এইখানে অন্যান্য উইকেট থাকে না যে আপনি 120 বল খেললে আপনি তো 250 রান করবেন, এখানে কিন্তু ওই 250 রানের মতো উইকেট না। এখানে 120 বল খেললে হয়তো 160 রান করতে পারবেন যদি কম্প্যাক্ট ক্রিকেট খেলেন, উইকেট না দিয়ে কষ্ট করে খেলতে হবে এখানে। তো সেটা আমার কাছে মনে হয় যে পাকিস্তান টিমের দুর্বলতা ছিল, তারা উইকেটগুলো খুব তাড়াতাড়ি হারায় ফেলেছে। এই ধরনের উইকেটে আমাদের বাংলাদেশের জন্য আইডিয়াল উইকেট। বাংলাদেশ তো আমরা বেসিক্যালি স্লো উইকেটে খেলে অভ্যস্ত। শ্রীলঙ্কায় আমরা যেমন খেলেছি, ভালো খেলেছি। শ্রীলঙ্কার টিমটা সিরিজ জেতার মেন কারণ হচ্ছে আমরা কিন্তু শ্রীলঙ্কার সমান সমান টিম আমি বলবো। তারাও সাফার করছে, তাদের টপ অর্ডারে একটু ভালো পার্টনারশিপ করলে বা ভালো রান করলে তারা হয়তো ম্যাচ জেতার সম্ভাবনা থাকে, কিন্তু তারা যেহেতু ফেল করেছে ব্যাটিংয়ে, আমরা কিন্তু সেটাকে সুন্দর ক্যাচ করেছি। বাংলাদেশ টিম এই ধরনের স্লো উইকেটে আমাদের মোস্তাফিজ, আমি মনে করি মোস্তাফিজ তো এই ধরনের উইকেটই মানে বেস্ট বোলার। তো আপনি যখন এই ধরনের উইকেটে বোলিং করবেন, বাংলাদেশ টিমের বোলারদের জন্য অ্যাডভান্টেজ, ব্যাটসম্যানদের জন্য অ্যাডভান্টেজ, বিকজ আমরা একটু কম পেস খেলতে পছন্দ করি। তো ব্যাটসম্যানদের জন্য সুবিধা হয়, হয়তো আমাদের ব্যাটসম্যানদের শর্টস কমে যায়, বোলারদের পারফরমেন্স অনেক ডেভেলপ করে যায়। কিন্তু আমি মনে করি যে সব কিছু মিলায় দিন শেষে আমি বলবো যে ম্যাচ জেতাটা খুব দরকার ছিল বাংলাদেশ টিমের জন্য। সিরিজ জিতেছেন, বাংলাদেশ টিম খুব বাজে সময় পার করছিল, আপনি একটা ম্যাচ জিতেছেন। আমি মনে করি, আশা করি যে ওয়েদার কন্ডিশন আছে, বাংলাদেশে যদি এরকমভাবে খেলতে থাকে, আরেকটা ম্যাচ যদি জিতে, তত বাংলাদেশ টিমের কনফিডেন্সটা বিল্ড আপ হবে। সিরিজটা পরের কথা, যত ম্যাচ জিতবেন, ইন্ডিভিজুয়ালি আমাদের ভালো ভালো প্লেয়ার আছে, আমরা প্লেয়াররা ধারাবাহিক না, আমাদের ম্যাক্সিমাম খেলোয়াড় একটা ম্যাচে রান করে, 3টে ম্যাচে রান করে না। এই কনফিডেন্সটা যখন বিল্ড আপ হবে, নিজেরা নিজেদের ভুলগুলো শুধরাতে পারবে, বাংলাদেশ টিম দেখবেন আস্তে আস্তে আরও ভালো বেটার ক্রিকেট খেলবে। আমি তো লিটনের ব্যাপারে শুধু না, বেশ কিছু প্লেয়ার আমি বলবো যে আছে বাংলাদেশ টিমে, যারা হয়তো 8-10 বছর ধরে হয়ে গেছে। আপনি যদি দেখেন তাদের গ্রোথ কিন্তু উপরের দিকে নাই, নো ডাউট। স্কিল ওয়াইজ যদি দেখেন, লিটন কিন্তু যখন ডেবু হয় তখনই 5-7টা ম্যাচের মধ্যে প্রমাণ করেছে যে সে কত কোয়ালিটি স্কিলফুল প্লেয়ার।
কিন্তু নিজেকে যে ডে বাই ডে পরিণত করবে, আমি মনে করি লিটন দাসের কাছে এখনও 50% বাংলাদেশ টিম পায় নাই তার যে অ্যাবিলিটি ছিল। তো সেই ক্ষেত্রে আমি প্রথমে বলছি যে আমরা কিন্তু ব্র্যান্ড হতে পারি নাই, ধারাবাহিক হতে পারি নাই। একটা প্লেয়ার কী করে সাকিব হয়েছে, তার ধারাবাহিক পারফরমেন্সের জন্য সাকিব হয়েছে। তামিম কী করে হয়েছে, তারা হয়তো 10টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচ রান করেছে। তো আমি এই বর্তমান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আমরা 10টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচ রান করতে পারি না। যখনই আপনি ধারাবাহিক হবেন তো দেখবেন যে আপনি অন্য জায়গায় চলে গেছেন। এবং এটা আমি মনে করি প্লেয়ারদের দুর্বলতা একটা ফার্স্ট, যে আমরা নিজেদের স্বপ্নগুলো বড় করে দেখি নাই যে আমি কোন লেভেলে খেলতে চাই। সেকেন্ড হচ্ছে এনভায়রনমেন্ট। আপনি যদি ডোমেস্টিকে যদি ওই আম্পায়ার দিয়ে খেলানো হয়, একটা টিম ভালো টিম, বাদবাকি টিমগুলো যদি এরকম হয়, তো যে টিমে ভালো টিম আম্পায়ার দিয়ে খেলে ও 700 রান করবে, কিন্তু মেন ম্যাচে যে আপনি আর রান করবে না। তো আপনি এনভায়রনমেন্টটাকে কঠিন করতে হবে, ডোমেস্টিকটাকে কঠিন করতে হবে, যেন এইখানে ভালো পরীক্ষা দেয়, যেন ওইখানে যেন ভালো রেজাল্ট করে। আমি কিন্তু একটা জিনিসে যে বিশ্ব মঞ্চে ভালো করবে না কতটা, রেজাল্ট কিন্তু পাকিস্তান বাংলাদেশ খেলা ম্যাচ নিয়ে কথা যদি হয় তাহলে যেমন উইকেট তেমন খেলতে হবে। তো সেই যাতে পাকিস্তান ব্যর্থ। কিন্তু আপনি যদি বিশ্ব ক্রিকেটের কথা বলেন তাহলে আমি বলবো যে বিশ্ব ক্রিকেটে এখন টি20 ফরম্যাটে সাধারণত দর্শকের জন্য করা হয় যে 4 ছক্কার খেলা হবে, 250 রান হবে 20 ওভারে। সেই প্রেক্ষাপটে কিন্তু উইকেট না, এটা না হওয়ারও একটা কারণ আছে যে ওয়েদার, এই ওয়েদারে এটা সম্ভব না। এই ওয়েদারে আপনি 250 রান করতে পারবেন না, এই উইকেটই আপনি কিন্তু 250 রান করতে পারবেন যদি আপনি মার্চ এপ্রিলের দিকে খেলেন। বাংলাদেশে তখন বৃষ্টি থাকবে না, ফ্ল্যাট ট্র্যাক থাকবে, আপনি তখন করতে পারবেন। কিন্তু এখন যে ওয়েদার, এই ওয়েদারে 4-5 দিন যদি বৃষ্টি না হয় তাহলে আপনি 200 রানের উইকেট বানাতে পারবেন। কিন্তু রেগুলারই তো বৃষ্টি থাকে, সারাক্ষণ আপনি উইকেটের কাভার করে রাখছেন। তো আপনাকে বুঝতে হবে, ধরেন আমি একটু আগে বলছিলাম যে নিউজিল্যান্ডে কিন্তু বরফের মধ্যে যদি আপনি খেলেন তো তখন তো আর 300 রান হবে না ভাই, সিম্পল একটা কথা। তখন যদি আপনি খুব ঠান্ডা -1 যদি খেলেন, -1 না, ধরেন 1-2 যদি টেম্পারেচারে খেলেন ডিগ্রিতে, তখন তো আপনি বল সুইং করবে, তখন তো 300 রান হবে না। তো বাংলাদেশের এই বর্ষাকালে তো আপনার 250 রান আশা করে লাভ নাই। 110 রান তো অবশ্যই উইকেট ছিল না। আপনি যদি দেখেন তারা 110 রান করেছে, আমার কাছে 11 রান করেছে। আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম তারা অনেক বেশি হার্ড হিটিংয়ে গেছে। তারা পিক করেছে যে মনে হয় 200 রান করবো। এবং যেহেতু তারা খুবই ভালো প্লেয়ার, কোয়ালিটি ইয়াং প্লেয়ার আছে, তাদের টার্গেট ছিল যে 6 ওভারে ইউজ করবো, মাঝে ইউজ করতে থাকবো, পজিটিভ ক্রিকেট খেলবো। কিন্তু যে কেউ না কেউ যে অ্যাঙ্করিং রোল করবে, কখনো আপনি প্রথম 4-5 ওভার দেখলেই উইকেট বোঝা যায় যে উইকেটের বিহেভ কী, ব্যাটে বলে লাগছে না, বল মুভ করছে, বল থেমে যাচ্ছে। আপনাকে বুঝে নিতে হবে যে এই উইকেটটা আসলে 200 রানের উইকেট না। তখন বুঝে নিতে হবে না, ঠিক আছে আমি 20 ওভার খেলার চেষ্টা করি। কী করে 20 ওভার খেলে কম্প্যাক্ট ব্যাটিং করে একটা মোটামুটি টার্গেট সেট করি। পাকিস্তানের যেহেতু বোলিং ডিপার্টমেন্ট ভালো, তারা ওই টার্গেটটা দিতে পারে না বাংলাদেশকে, যে টার্গেটটা বাংলাদেশের জন্য টাফ হবে। যেমন ধরেন 150 করলে ডিফিকাল্ট টাফ হতো। আপনি যদি দেখেন যে পাকিস্তান যদি কোনোভাবে যদি 150 করতে পারতো, আপনি তৈরি কিন্তু একটা 6 মারার পরে প্রথমেই কিন্তু থার্ড ম্যানে সাইম আইয়ুবকে আপনার ক্যাচ ছেড়েছে। তো যখন তৈরিতে আউট হয়ে যেত, তৈরিতে কিন্তু কুইক খেলেছে, তারপর নেক্সট ব্যাটসম্যান হতো, তার উপরে একটা প্রেশার পড়তো, তারা বোলিং করতো। তো সব কিছু মিলে রানটা পাকিস্তান টিম আমার মনে হয় কম করেছে। দেখেন, আমার মনে হয় যে ক্ষতিগ্রস্ত তো সবাই হবে আলটিমেটলি। আমার মনে হয় যে ACC একটা ভালো একটা, আমার মনে হয় যে সংস্থা এশিয়ান ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য কাজ করে থাকেন। আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার ডেভেলপের সাথে ধরেন আফগানিস্তান বলেন, অন্য দেশকেও তারা ডেভেলপ করে থাকেন। সম্পর্কের মাধ্যমে অনেক কিছু, স্পোর্টসের মাধ্যমে অনেক কিছু, রাজনীতিও ডেভেলপ করা যায়, সব কিছু করা যায়। তো যদি মিটিং না হয় অবশ্যই এটা তো সবার জন্যই খারাপ হবে, ভালো হবে না। সম্পর্কের মাধ্যমে আলটিমেটলি রিলেশন বিল্ড আপের মাধ্যমে অনেক কিছু পাওয়া যায়। আপনি ভালো মানুষের মন জয় করতে পারলে আপনি তার কাছে অনেক কিছু পাবেন। তো আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রত্যেকটা বোর্ডের সাথে সুন্দর সুসম্পর্ক রেখে, সবার সাথে সম্পর্ক রেখে আমরা কত সুন্দর ভালো কাজ করতে পারি ক্রিকেটের জন্য। আর আমাদের ঘর গোছানো সাথে আমরা আমাদের কী করে আমাদের বেনিফিটগুলো নিতে পারি। বেনিফিট বলতে বলছি অধিকারগুলো, যে আমাদের ACC থেকে কী পেতে পারি, ম্যাচগুলো এশিয়া কাপ হলে ভালো হয়, ইন্টারন্যাল টুর্নামেন্টগুলো, ইন্টারন্যাল সিরিজগুলো কীভাবে খেলা যায়, ACC এই মিটিংগুলোতে আমার মনে হয় যে হয়। তো আই হোপ যে ক্রিকেট বোর্ড এটা নিশ্চয়ই ডিপ্লোম্যাটিক ওয়েতে যেটা দরকার সেভাবে নিশ্চয়ই এগোবে। বুলবুল ভাই যেহেতু ICCর অনেক কিছু বুঝেন, ACCর অনেক কিছু বুঝেন, আমি শিওর যে বুলবুল ভাই খুব ভালো কাজ করবেন, এই ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবেন।